সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন হাসান আজিজুল হক রচিত আগুন পাখি উপন্যাসটির নবম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। গিন্নি আমাকে ডেকে বললে, মানুষের সংসারে ঝড় বৃষ্টি আপদ বিপদ আসবেই, চিরকাল কারো সুখেও যায় না দুঃখেও যায় না। শোনো মেজ বউ, ছেলের দায়িত্ব তোমার আর মহুদার। ঘর সংসারের কাজ যা পারবে করবে, না পারলে করবে না। এসব দায়িত্ব নিয়ে এলাম আমি আর আমার বেধবা ননদ। উত্তর দৌড়ি ঘরটাই বাড়ির সবচেয়ে ভালো ঘর। কারু কাজ করা মেহগনি কাঠের একটু দরজা, আর ওই উত্তরেই একটু বড় জানেলা। ঘরের ভেতরটাও একটু আদার আদার, পূবে জানেলা নাই, দক্ষিণে টানা দেয়াল, কোনো জানেলা নাই, পশ্চিমেও তাই। তবু এই ঘরটি সবচাইতে ভালো। সেইখানে নতুন করে বিছানা পাতলুম, সব জোগাড় যন্ত্র করলুম। ফল পাকড় ছেলে যা যা খেতে পারে সব আনা হলো। বেদানা, নাশপাতি, নেবু এসব ফল এলো। ডাবের পাহাড় জমল। সারা বাড়িতে সারা শব্দ নাই, কেউ কথাবার্তা বলতে চায় না। দু একটু কথা বলে ফিস ফিস করে। ছেলে মেয়েরা পর্যন্ত কাঁদতে ভয় পেয়েছে। বাড়িতে এখন ছেলে মেয়ে তো খুব কম লয়। আমার দুটি, পরের খোকা আর মেয়েটি। সেজ বউটির দুটি খোকা, আর ভাগ্নে দুটি আছেই। কখনো কখনো কোলের খুঁকি কিংবা সেজোর ছোট খোকাটি চিৎকার করে কেঁদে উঠলে চমকে উঠি। দুপুরবেলায় সব শুনশান, বাড়ির লোকজন সব ঘরে, কারো মুখে রা নাই। কানে আসতো কা কা কাকের ডাক। মনে হতো যেন ই জগতের লয়, অন্য কোনো দুনিয়া থেকে কাক ডেকে যেছে। কুরুর কুরুর করে ঘুঘু ডাকত, তা মনে হতো অন্য কোনো জগৎ থেকে ডাকছে। কাত এখন শিউরে উঠত, মনে হতো এখনই আবার খোকাকে দেখে আসি। মা নাই, এই ফাঁকে কে না জানে কি করছে। মা হাজির থাকলে আজরাইলেও কিছু করতে পারবে না ছেলের। ছুটে যেতম রুগীর ঘরে। আদার ঘরে হঠাৎ ঠেওর হতো না খোকা কোনখানে আছে। তারপর আদার চোখে শুয়ে এলে দেখতে পেতম ঘরের এক কোণে বিছানায় শুয়ে আছে খোকা। বিছানায় যেন মিশে গিয়েছে ছেলে। মুখ শুকনো, শুধু চোখ দুটি টকটক করছে। কিছু খাবে না বাপ? না। মাথা টিপে দেব? না। যা শুধুই তাতেই না। কাউকে তো কোনোদিন ব্যস্ত করতে শেখে নাই। নিজের লেগে কিছুই যে চায় না। তবু মাথায় হাত দিই। জ্বর অল্পই, কিন্তু একটু না একটু লেগেই আছে। এমনি করে একটু একটু দিন পার হতে লাগলো। একটু করে দিন যেছে না একটু করে যুগ কেটে যেছে। সকালে সূর্য উঠে দিন শুরু হলে মনে হচ্ছে এ দিন আর শেষ হবে না, সূর্য আর ডুববে না। আবার সাঁঝবেলায় আধার নেমে রেতে আরম্ভ হলে মনে হয়েছে এই রাত বোধহয় আর কাটবে না। সকাল দুপুর রেতে রাধা আছে, খাওয়া আছে, বাড়ির লোক আসছে যেছে খেছে সবই করছে। জন মুনিশরাও কাজকর্ম করতে যেছে। তবু মনে হচ্ছে সব চুপ, সব থম মেরে আছে। বাড়িতে হাসি নাই, গান নাই, কথা নাই। বাপ চাচাদের দেখে মনে হচ্ছে তারা যে জানে ধরে বেঁচে আছে এ বড্ড শরমের কথা। মনে হচ্ছে কত অপরাধী না তারা করছে, লুকিয়ে লুকিয়ে চুরি করে এখনো বেঁচে আছে। বংশের বড় ছেলে 16 বছর চলছে, মানুষের মতো মানুষ হয়ে গিয়েছে। সে ছেলে মরণ রোগে পড়ে আছে, তাহলে তারা কেন বেঁচে থাকবে? খানিক বাদে বাদে একজনা করে খোকার বিছানার কাছে আসছে, চুপ করে খানিক দাঁড়িয়ে থাকছে, তারপর কথাটি না বলে ঘর থেকে বেরিয়ে যেছে। এখন
এখন দেখছি ই বাড়ি ও বাড়ি থেকেও লোক আসছে খোকাকে দেখতে, হিঁদুপাড়া থেকেও লোক আসছে। শুধু যে কর্তাকে তারা চেনে মান্যিগণ্যি করে সেই লেগেই যে আসছে তা তো লয়। আমার উ ছেলে সারা গায়ের প্রিয়, সে লেগেই তারা সব না এসে পারছে না। একদিন কর্তা মাও পালকি করে এসে দেখে গেলে। যত লোক আসে তে তো আমার কলজে খামচে খামচে ধরে। তাহলে কি খোকা আমার এই দুনিয়ায় থাকবে না? হি তাহলে কি মৃত্যু রোগ? এ কি হলো গো? আবার এক এক সময় ভাবি আমি মা, আমি বাঘিনী। কই কে নিবে নিয়ে যাক তো আমার ছেলেকে আমার সামনে থেকে। চিকিৎসের কামাই নাই। গায়ের অ্যালোপ্যাথি ডাক্তার প্রত্যেক দিনই আসে। তার কাছ থেকে শুনে কর্তা একদিন দুদিন বাদে শহরে যায়, বড় ডাক্তারকে জানায়, আর ওষুধপথ্য নিয়ে বাড়ি আসে। খোকা আর ওষুধ খেতে চায় না, পথ্যও কিছু খেতে চায় না। পথ্যই বা কি? ডাবের পানি, সাবু, বার্লি এসব কি কেউ দিনের পর দিন খেতে পারে? দিন দিন ছেলে শুকিয়ে যেতে লাগলো, ঠিক যেন বাঁশ পাতা বিছানার সাথে মিশে গিয়েছে। এখন আর উঠে বসতে পারে না, দাঁড়াতে পারে না। পায়খানা পেশাব খুব কম হয়ে গেল। কিছুই খাওয়া নাই তো, হবে কোথা থেকে? বেশিরভাগ সময় চোখ বন্ধ করে রাখে, মনে হয় যেন চোখের পাতা খোলারও ক্ষমতা নাই। সারাদিন রেত ছেলের মাথার কাছে বসে থাকি আর আকাশ পাতাল ভাবি, তবে কি তাকাবে না? তবে কি থাকবে না? যদি নাই থাকে তাহলে আমি বাঁচব কি করে? যে তুই বাঁচতে চাই, কি করে বাঁচব? নিজের জান তো তুষছু, তামাম দুনিয়া দিলে যদি খোকা বাঁচে তাহলে তাই হোক। 21 দিনের দিন আমার হঠাৎ মনে হলো কত যেন কেমন হয়ে যাচ্ছে। শহরে যাবার কথা ছিল, সেদিন আর শহরে গেল না। কারো সাহস হলো না তার কাছে যে একটু কথা বলে। খানিকটু বেলা হলে সে নিজে যে হেমাপ্যাথি ডাক্তারকে ডেকে নিয়ে এলে। হেঁটো ধুতি পরা, চাদর গায়ে সে বন্ধু ডাক্তারটি রুগীর ঘরে এসে দাঁড়াইলে। তুমি বলেছিলে এ কোনো রোগই নয়, দুটো পুড়িয়া দিলেই জ্বর পালাবে। আমি সব ওষুধ বন্ধ করে দিচ্ছি, দাও তোমার পুড়িয়া। আমি 2 দিন দেখব, জ্বর যদি না ছাড়ে খুন করব তোমাকে। কর্তার মুখের দিকে তাকিয়ে আমি ভয় পেয়ে গেলাম। ই কেমন মুখের চেহারা! হেমাপ্যাথি ডাক্তারও বোধহয় ভয় পেয়ে গেল। সে বললে, এসব কি কথা বলছো? রোগ ব্যাধি নিয়ে এমন কথা কি বলতে আছে? যাই হোক, অনেক দেরি হয়ে গিয়েছে, তবু ওষুধ আমি দিচ্ছি। অন্য কোনো ওষুধ বন্ধ করতে হবে না, একসাথেই সব চলুক। সেই কথা মতো সেদিন থেকে অ্যালোপ্যাথির সাথে হেমাপ্যাথিও চলতে লাগলো। এত কিছুর মধ্যে এক মহা আশ্চর্য হচ্ছে আমাদের গিন্নি। সারা বাড়ির এই অবস্থায় কারুর মাথা ঠিক নাই, কেউ অস্থির, কেউ পাথর, হাঁচা নাই, গোটা গা যেন পেমাদ গুনছে। ইয়ার মধ্যে আমাদের গিন্নি যেমনকার তেমনি, সে পোস্কার মোটা ধুতিটি পরনে, কপাল পর্যন্ত ঘোমটা, খালি পা, তবু 2 পায়ে এক কণা ধুলো নাই। ঘড়ির কাঁটার মতন নিজের কাজগুলিন করে যেছে। সেদিন এই প্রথম দেখলাম কর্তাকে কাছে ডেকে তার মাথায় হাত দিয়ে আস্তে আস্তে বললে, খোদার উপর ভরসা রাখো বাবা। কর্তা কোনো কথা বললে না, শুধু মায়ের মুখের দিকে কেমন করে একবার তাকাইলে, তারপর মাথা হেঁট করে সেখান থেকে চলে গেলে। খোদার উপর ভরসা যে দিক দিয়েই রাখি না কেন, এখন আমি জানি আশা নাই, আর আশা নাই। আমার বুকের ভেতর তাকিয়ে দেখি সেখানে কোনো আশা নাই। খোকা কি নিজেও সে কথা জানতে পেরেছে? সব খাওয়া ছেড়েছে সে, মাঝে সাঝে একটু পানি চেয়ে খায়, মুখে চাইতে পারে না, চোখের চাউনিতে চায়। ডাবের পানি দিতে গেলে মাথা নাড়ে, শুধু পানিই খাবে।
তার মুখের কথা শুনতে গেলে কান পাততে হয় মুখের কাছে। বুকের দুপাশের পাঁজর একটি একটি করে গোনা যায়। মুখখানি এইটুকুনি, শুধু ডাগর দুটি চোখের চাউনি আগের মতনই আছে, বরং তার রোশনাই যেন আরো বেড়েছে। হ্যাঁ, না, আশা আর করব না। যদি তাকে যেতেই হয় তাহলে আর এত কষ্ট কেন তার? তাড়াতাড়ি নিয়ে যাক তাকে আল্লাহ। আমি আর সইতে পারছি না। একদিন এই দুনিয়াতেই দেখলাম বেহেশতের ছবি, সে কোনোদিন ভুলব না। খোকার অসুখ সারা সংসারকে অচল করে দিয়েছে। বাড়িতে যে আরো ছেলে মেয়ে আছে সব আমরা ভুলে গিয়েছি। যারা একটু বড় হয়েছে তারা ভয়ে কথা বলে না, রাগ করে না, বায়না করে না। কিন্তু কি করে ভুলে গিয়েছিলাম যে বাড়িতে আমার একটি 6 মাসের মেয়ে আছে। সেই মেয়ে কার কাছে থাকে, কি খায়, কখন ঘুমোয়, সে যেন দেখেও আমি দেখতে পাই না। কখনো এসে জড়িয়ে ধরে, বুকে মুখ রাখে, আমার খেয়ালও থাকে না। সেদিন বৈকাল বেলায় রুগীর ঘরে ঢুকতে যেয়ে দেখি আমার খুঁকি কখন হামাগুড়ি দিয়ে ঘরে ঢুকেছে। এখন থপ থপ করে একটি দুটি পা ফেলে হাঁটতে শিখেছে। আবার তাড়াতাড়ি করতে গেলে সাথে সাথে বসে পড়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাওয়াও জানে। এমনই চালাক। তা ঘরে ঢুকে দেখি খুকি বড় খোকার মাথার কাছে খানিকটা উবুড় হয়ে দাঁড়িয়ে 2 হাত দিয়ে মুখে চোখে থাপড়াইছে আর হি হি করে হাসছে। খানিকক্ষণ থাপড় মারছে, আবার চুল ধরে টানছে আর হেসেই যেছে। আমি ভাবছি না জানি খোকার চোখে খুকির আঙুল ঢুকে যাবে কিনা, নাকি নখের আঁচড় লাগবে। কিন্তু আমি এগুইতে পারলাম না। সেখানে দাঁড়িয়ে দেখতে লাগলাম খোকা হাসছে, খোকা কথা বলছে। খোকার ওই হাসি কতদিন দেখি নাই, যেন 8 জন্মে দেখেছিলাম খোকা হাসছে আর বলছে, বুবু আর মেরো না, খুব লাগছে। যত এরকম বলছে খুকি ততই খুশি হয়ে হাসছে আর ভাইকে থাপড়াইছে। খোকা আমাকে দেখে নাই, সে বলে যেছে, বুবু দাঁড়াও, আমার অসুখ করেছে তো, ভালো হই, তোমাকে কত জায়গায় নিয়ে যাব, তোমাকে কত কি এনে দেব, কত খেলনা, কত খাবার দেব। আমি একঠায় দাঁড়িয়ে দেখছি এই ঘরে সূর্যের আলো আসে না, এখন দেখছি সারা ঘরে আলো। বছরের এই সময়টায় উত্তরের জানালা দিয়ে সামান্য একটু রোদ ঘরের মেঝে এসে পড়ে, তাতেই যেন সারা ঘর আলো। আমি তখন এগিয়ে যেয়ে খুকিকে কোলে তুলে লেলাম। আমাকে দেখে লাজুক হেসে খোকা বললে, দেখো মা, বুড়ি আমাকে কেমন করে মারছে, উঠতে বলছে। চোখ ভরা পানি নিয়ে আমি তাকে একটি কথাও বলতে পারলাম না। 2 দিন কি 3 দিন পর 21 দিন পার হয়েছে তখন, তবে 28 দিন হয় নাই। সকাল থেকেই রোগীর অবস্থা খুব খারাপ। সেদিন তাকে কোনো খাবার খাওয়ানো গেল না, ওষুধও খাওয়ানো গেল না। ডাকলে সাড়া নাই, চোখও খুলছে না। সেদিন বাড়ির সব কাজকর্ম বন্ধ রইল, রাধা বাড়ার কাজেও কেউ গেল না। দেখলাম গিন্নিও এসে ছেলের শিয়রের কাছে ননদের পাশে বসল। আমি খোকার বালিশটাকে সরিয়ে তার মাথা কোলে নিয়ে বসলুম। আর আমি উঠব না, আর বুঝতে বাকি নাই সে আর থাকবে না। গত 2 দিন থেকে সে কথা বুঝতে পারছি। চোখে আর পানি নাই যে কাঁদি, চোখ যেন গলে গিয়েছে, কিছুই ভালো দেখতে পেছি না। না, আর পানি নাই, না আর কাঁদব না। এখন যদি কাঁদি খোকা চলে গেলে কি করব? তখন যে চোখ ফেটে রক্ত ঝরবে গো। তাই লেগে 2 ফোঁটা পানি যদি থাকে তো থাকুক। বুঝতে পারছি আজও যাবে, সারা গাঁও কি তাই জানে? তা নাইলে এত লোক আসছে কোথা থেকে? ঘর ভরে গেল, একনে ভরে গেল। কিন্তু সবাইকে দেখছি, কর্তাকে তো কোথাও দেখছি না। তবে কি সে বাড়িতেই নাই? কর্তা আমার 2 ছেলেকেও দেখছি, সে তাইলে কোথা গেল?
বেলা বাড়ছে, রোদ চড়ছে, ঘরের ভেতর গুমোট গরম। কে ঘরের মানুষদের সরতে বলে? খোকার যে এখন একটু বাতাস দরকার। দেওরদের কেউ বোধহয় বুঝতে পেরেছে, সে সবাইকে সরিয়ে দিলে, কিন্তু একজন সরছে তো আরও 3 জনা ঘরে ঢুকছে। দুপুরটা যে কেমন করে পেরোইল তা বলতে পারবো না। সেদিন দুপুরটই আজরাইল হয়ে এছিল। বুকের ওপর সেই যে বসল, আর সরলে না। গোটা জীবন পেরিয়ে যেছে, তবু দুপুরটাও যেছে না। তবু এক সময় সূর্য পশ্চিমে নামতে লাগলো, রোদের তেজ একটু মরে এলো, আর মনে হতে লাগলো দুপুরটাও বুক থেকে নেমে যেছে। তখন আমার মনে শান্তি। খোকার তাইলে যাবার সময় হয়ে আসছে, এখন আর অস্থির হতে নাই, সে শান্তিতে যাক। শাশুড়ির মুখের দিকে তাকিয়ে দেখলাম, এমন মায়ায় ছেলের দিকে তাকিয়ে রয়েছে যেন মত সে চাউনি দেখতে পেছে। যে নিঃশ্বাস নিতে এত কষ্ট হচ্ছিল খোকার, সে নিঃশ্বাসও যেন সহজ হয়ে এলো। খুব আস্তে আস্তে ফিস ফিস করে গিন্নি আমাকে বলছে, মেজ বউ, ছেলের মুখে একটু পানি দাও। কি যে হলো আমার! কেনে গো, জাদু কি চলে যেছে? বলে এমন চেঁচিয়ে উঠলুম যে ঘর শুদ্ধ লোক চমকে উঠল। গিন্নি আমাকে বললে, চুপ চুপ, ও কি করছো? খোকার মুখে পানি দাও, এখন নয়, কাঁদার সময় অনেক পাবে। আমি তখন বড় কাঁসার চামচে পানি ঢাললুম, খোকার মুখ একটু হাঁ করিয়ে পানি দিলুম। হ্যাঁ, সবটুকু পানি সে খেলে। আরেক চামচ ঢেলে ফের দিতে গেলাম। এবার কত খেলে আর কত কষ দিয়ে গড়িয়ে পড়ল। একদম শেষ সময়টা আমার কিছুতেই মনে পড়ছে না, কোনো দিন মনে থাকলো না। খুব জোরে হিঙুরে উঠে একবার কি নিঃশ্বাস নিয়েছিল, কে যেন শুনতে না পায়, শুধু আমি শুনি এমনি করে কি বলেছিল, মা যাই। কিছুতেই মনে পড়ে না। আমার কোলে ছিল মাতা, শুধু দেখলাম কাত হয়ে কোল থেকে গড়িয়ে পড়ল। ওই শেষ, খোকা চলে গেল। বেলা এখনো খানিকটা ছিল। সারা গায়ের লোক ভেঙে পড়ল বাড়িতে। সারা জাহান খা খা, হায় রে শোধ তোলা। যেসব গায়ে আমাদের আত্মীয় কুটুম জ্ঞাতি গোষ্ঠী থাকতো, সে রেতেই সেসব গায়ে খবর দিতে লোক চলে গেল। গরমকালের দিনে লাশ বেশি সময় থাকবে না, যত তাড়াতাড়ি মাটি হয়ে যায় ততই ভালো। যা গরম, মনে হচ্ছে কাল সকাল পর্যন্ত লাশ থাকে কিনা সন্দেহ। কিন্তু আত্মীয় কুটুম এসে না দেখলে তো মাটি দেওয়া যাবে না, তাতে খুব নিন্দে হবে। এত বড় একটু সর্বনাশ হয়ে গেল, সেটা কিছু লয়, কিন্তু খবর না পেলে, লাশের দাফনের সময় এসে হাজির না হতে পারলে নিন্দে কান পাতা যাবে না। দুপুর পর্যন্ত লাশ রাখতেই হবে, তাতে লাশ গলুক পচুক যাই হোক। উত্তর দৌড়ি ঘরেই রয়েছে খোকার লাশ, একটু চাদরে ঢাকা। এখন আর ওখানে থেকে আমি কি করব? যতক্ষণ সে ছিল আমি তো তার কাছেই ছিলাম, কোথাও যাই নাই। এখন আর সে নাই, যে আছে সে তো লাশ। উনি আর আমি কি করব? শরীর শুকিয়ে কঙ্কাল, সে কঙ্কালটো চামড়া ঢাকা পড়ে আছে। খানিক বাদে ওই চামড়া ফুলে ঢোল হবে, রসানি গড়িয়ে পড়বে সারা শরীর থেকে, দুর্গন্ধ ছড়াবে। লাশ বলতে তো এই, সব লাশই ওই রকম,
গোলে পচে হেজে থাকে কবরের ভেতর। কবর না দিলে ঘরেও তাই হবে। উহার সাথে আমার সোনার জাদু বড় খোকার কি সম্পর্ক? আর আমি দেখতে চাই না তার সোনার মূর্তি আমার মনেই থাক। তবে কেঁদেছিলাম বই কি, চোখের পানি তো কবেই শুকিয়েছে। কাঁদতে কাঁদতে গলা ভেঙে গেল, কিন্তু চোখে যে আর পানি নাই। সবাই কাঁদছিল, আমিও কাঁদছিলাম। বাড়িতে কাল রাতে খাওয়া দাওয়া হয় নাই, সব বন্ধ ছিল। ই বাড়ি ও বাড়ির বৌঝিরা এসে চিনি নাইলে গুড়ের শরবত এক ঢোক করে সবাইকে খাইয়েছে। ঘরের ভেতর অত লোক, কত আর খাওয়াবে? মাঝরাতের পর লোক অনেক কমে গেল, তবে গিন্নি এখন আর ঘরে নাই। ননদ দেওর জায়রা আছে, কাঁদন তেকন আর নাই। হ্যারিকেনের কাছে এমন ধুলো জমেছে যে ঘরে আলো পেরায় নাই বললেই চলে। তখন আমার বুকের ভেতরটো পাষাণ। আমি সেই আলোয় দেখলাম ছায়াবাজি। কতবার খোকা এলো গেল, কত কি করলে, গলা জড়িয়ে ধরলে। তার মুখে আমি চুমো খেলাম, দেয়ালে আমি সব দেখছি। আত্মীয় কুটুম দুপুরের আগেই এসে পৌঁছল। লাশ লাওয়ানো ধোয়ানো হলো। সবাই বললে তেমন লিকিন খারাপ হয় নাই লাশ। সব ব্যবস্থা হয়ে গেলে আরেকবার সবাইকে ডাকলে শেষবারের মতন মুখ দেখাবার লেগে। দেখলাম বটে সবারই সাথে। খোকার মুখ আর কি আমার দরকার আছে দেখার? ও মুখ যে আমি চোখ বুঝে যখন খুশি তখন দেখতে পারি। এখন ওই নষ্ট হওয়া মুখ দেখে আমার কি হবে? তবু বললাম, যাও বাপ, যেসো যাও, কিন্তু মায়ের কাছ থেকে আর কোথা যাবে? সেখানে থাকো, মা ডাকলেই আসতে হবে। দাফন করে সবাই ফিরে আসতে আসতে দুপুর গড়িয়ে গেল। তারপর খাওয়া দাওয়া শেষ হতে হতেই দিনই প্যারায় ফুরিয়ে এলো। সবাই এসে বাড়ির ভেতরে উত্তরের ঘরে রুষারায় বসেছে। আত্মীয় কুটুমে এসে নতুন মা তার ছেলে মেয়ে সবাইকে এনেছে। নানার বাড়ি থেকে আমার ছোট ভাইটি, মামুরা, খালারা সব এসে। কর্তারও যেখানে যত আত্মীয় গোষ্ঠী ছিল কেউ বাদ যায় নাই, সবাই হাজির। আর এসে আমার বাপসি। বাপসি বাড়ি ছেড়ে কোথাও বড় একটু যেত না, একটু একল সেরে ঘর কোনোই ছিল মানুষটো। আমার বিয়ের পরে একবার কি হয়তো দুবার মেয়ের বাড়িতে এসে, তার বেশি না। তবে এই বাড়িতে যা ঘটে গেল তাতে কি ভাবছি না এসে পারে? নাতিটিকে যে বড্ড ভালোবাসত। এই গত বছর বাপের বাড়ি যেতে পারি নাই, তার এগো ফি বছরই গিয়েছিলাম। বড় খোকা সবারই জান কেড়ে নিত। অমন চুপচাপ রাস ভারী না নাও তার খুব বয়স হয়েছিল। সেই আমার বাপসি এসে আমাকে এখনো একটু কথা বলে নাই, বলতে পারে নাই। উত্তর দৌড়ি ঘরের পিড়ের পশ্চিম ধারে চুপ করে বসে রয়েছে। কাঁদতে তো পারে না মানুষটো। পব্বতের মতন বসে আছে। সাদা গায়ের রং, মুখে চাপ দাড়ি, পরনে সাদা লুঙ্গি আর সাদা পিরেন। কত তখন ছিল না, কোথা থেকে এলো বাড়ির ভেতরে? কদিন যে মানুষটাকে দেখে ভয় পেয়েছিলাম, এখন দেখলাম সে আবার সেই আগের মানুষ। শোক তাপ যেন কিছুই নাই। বাড়ির উঠোনে দাঁড়িয়ে সে একবার সবাইকে দেখলে, তারপরে আস্তে আস্তে এগিয়ে এলে বাপজির কাছে। বাপজি বট গাছের মতন বসে, আর কর্তা দাঁড়িয়েছে তার সামনে। সে ছিল আপনার যোগ্য নাতি। আপনি বলেছিলেন আপনার ছেলেকে আপনার কাছ থেকে পর করে দিচ্ছি বলে আমার ছেলেকেও বেশি দিন স্কুলে যেতে হবে না। আপনার নাতি
আপনার কথার মান রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আপনার কথাকে সে মিছে হতে দেয় নাই। হায়, কি বললে? হায়, কি বললে? হোগো, হায়, কি বললে? আসমান থেকে যেন বাজ পড়ল, আর যে যেখানে ছিল সাথে সাথে পাথর হয়ে গেল। কর্তার মুখের দিকে আমি তাকিয়ে রয়েছি, যেন যুগ কেটে গেল। তারপর গুড় গুড় করে একটু আওয়াজ উঠল, যেন মাটির তলা থেকে আসছে। আমি শুনছি সেই আওয়াজ, হু হু হো হো ও হো করে। বাবজির বুকের ভেতরটো খান খান করে ভেঙে দিয়ে পেলয় বেগে বেরিয়ে আসছে। অত বড় পব্বতের মতন মানুষটো উষারা থেকে গড়িয়ে উঠোনের ওপর যে পড়ল।